তো আজকে 2015 সালে ডাব্লিউপি এক্সাম মানে ডাব্লিউপি এক্সাম হয়েছে 2015 সালে। সেই কোশ্চেন সেই প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো আজকে, মানে কোন টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে, আজকে শুধু জেনারেল স্টাডিজটা আলোচনা করবো, জেনারেল নলেজটা আলোচনা করবো, মানে সাধারণ জ্ঞানটা। তারপরে করবো ম্যাথ এবং তারপরে জিআই। ঠিক আছে, তিনটা পার্ট করেছি। তো আজকে আপনাদের সাথে মানে জেনারেল নলেজটা আলোচনা করবো, মানে কোন ধরনের কোশ্চেন আসে এবং কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, এটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের মধ্যে। চলো শুরু করি। প্রথম পার্ট আমার ইতিহাস থেকে আসে। ঠিক আছে, প্রথম পার্ট আমার ইতিহাস থেকে কতগুলো কোশ্চেন আসে এখানে দেখবো আমরা। এর 2015 সালের প্রশ্নপত্র। ঠিক আছে, তো প্রথমে ইতিহাসে কী আছে, প্রথম প্রশ্ন দেখো, খুব ইজি প্রশ্ন আসছে একটা, যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। এই স্লোগানটি কার? এই স্লোগানটি কে দিয়েছিলেন? বালগঙ্গাধর তিলক, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বোস, না জওহরলাল নেহরু? আমরা অনেকবার পড়েছি এই প্রশ্নটা। ঠিক আছে, তো সঠিক উত্তর কি নেতাজি সুভাষচন্দ্র বোস। সঠিক উত্তর কি নেতাজি সুভাষচন্দ্র বোস। ঠিক আছে, তো এখানে চলো নেতাজির সম্বন্ধে একটু আলোচনা করে আসি। এখানে দেখো, এখানে দেওয়া আছে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন এটা, যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। তিনি 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রশ্ন দিতে পারে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কত খ্রিস্টাব্দে বা কত সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন, বা এটা প্রশ্ন দিতে পারে যে ফরওয়ার্ড ব্লককে প্রতিষ্ঠা করেন। মানে ঘুরে ফিরে বিভিন্ন ধরনের কোশ্চেন হতে পারে, এই প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, এখান থেকে কিন্তু পড়বে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তো মনে রাখবে এটা। দেখো, এটা যদি তোমার পিডিএফ চাও তাহলে টেলিগ্রামে দিয়ে দেবো, তো আমার টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশনে। তো টেলিগ্রামে জয়েন হয়ে যায়, এখানে সবাইকে পিডিএফটা দিয়ে দেবো আমি এটা। ঠিক আছে, তো চলো তারপরে দেখি। এবার 2 নম্বর কোশ্চেন কী আছে দেখো, যে বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? মানে গৌতম বুদ্ধ কোন ভাষায় তার ধর্ম প্রচার করতেন? উর্দু, পালি, প্রাকৃত না তুর্কি? সঠিক উত্তর কি পালি ভাষায় গৌতম বুদ্ধ কি তার ধর্মমত প্রচার করতেন। তো এখানে দেখো, বুদ্ধ তার ধর্মমত কি পালি ভাষায় প্রচার করেছিলেন। গৌতম বুদ্ধ নেপালে লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। কোথায় জন্ম করেছিলেন? লুম্বিনীতে। আবার কোথায়? কুশিনগড়ে মহাপরিনির্বাণ করেন। দেখো, প্রশ্ন হতে পারে, এটা কিন্তু প্রশ্ন দিতে পারে যে মহাপরিনির্বাণ বলতে কী বোঝো, এটা কিন্তু মনে রাখবে। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে বলা হয় মহাপরিনির্বাণ, এটা প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, আর গৌতম বুদ্ধের পিতার নাম কে ছিলেন? শুদ্ধোধন, এবং মাতা ছিলেন মায়াদেবী। এগুলো প্রশ্ন কিন্তু দিতে পারে। 3 নম্বর কোশ্চেন দেখি, তাহকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে? আবুল ফজল, আমির খসরু, আল বিরুনি না কবির? কে লেখেন তাহকিক-ই-হিন্দ? আল বিরুনি। এটা আমরা অনেকবার শুনেছি আর অনেকবার পড়েছি প্রশ্নটা এটা আমরা। ঠিক আছে, তো তার সম্বন্ধে আরও কিছু জেনে নিই চলো। এবার দেখো, এখানে আল বিরুনি সম্বন্ধে কিছু লেখা আছে কি এখানে? এবার দেখো, এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আসছে কিন্তু, এখানে আছে আরেকটা কোশ্চেন, এটা কিন্তু কোশ্চেন দিতে পারে। তাকে কিন্তু গ্রন্থটি কার লেখা? আল বিরুনি। আল বিরুনির পুরো নামটা লেখা আছে এখানে, আবু রিয়ান মোহাম্মদ ইবন আহমদ আল বিরুনি। ঠিক আছে, তাহকিক-ই-হিন্দ গ্রন্থটি কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আলোচনা আছে। এখানে প্রশ্ন দিতে পারে যে আল বিরুনির তাহকিক-ই-হিন্দ গ্রন্থটিতে ভারতবর্ষের কোন রাজ্যের ইতিহাস সম্বন্ধে আলোচনা আছে? এটা দিতে পারে প্রশ্ন, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কাশ্মীরের ইতিহাস সম্বন্ধে জানানো আছে, বলা আছে এখানে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা একটু মনে রাখতে পারো। ঠিক আছে, দিতে পারে। তারপর দেখো, চলো 4 নম্বর কোশ্চেন কী আছে, মধ্যযুগে ভারতবর্ষে কোন সম্রাট যুদ্ধে প্রথম কামান ব্যবহার করেন? এটা এই কোশ্চেনটা অনেকবার শুনেছি, আমরা অনেকবার পড়েছি কোশ্চেনটা আমরা, যে মধ্যযুগে কোন সম্রাট কি প্রথম কামান ব্যবহার করেন? ঠিক আছে, জাহাঙ্গীর, আকবর, ঔরঙ্গজেব না বাবর? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর বাবর প্রথম ভারতবর্ষের মধ্যে প্রথম সম্রাট ছিলেন যিনি কি কামান ব্যবহার করেছিলেন। দেখো, এখানে এই সম্বন্ধে একটু আলোচনা আছে, যে মধ্যযুগে ভারতবর্ষের সম্রাট বাবর তার যুদ্ধে কি প্রথম কামান ব্যবহার শুরু করেছিলেন। 1526 খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদির সঙ্গে তার পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, তিনি জয়লাভ করেছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে রুমি কৌশল ব্যবহার করেছিলেন। যদি প্রশ্ন করে তোমাদেরকে যে
কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয়? প্রশ্ন দিতে পারে যে কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করে সম্রাট বাবর কোন যুদ্ধে কি প্রথম কামান ব্যবহার করেন? সঠিক উত্তর কী হবে? পানিপথের প্রথম যুদ্ধ। এটা কিন্তু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে। এবার যদি দিতে পারে যুদ্ধক্ষেত্রে কি রুমি কৌশল ব্যবহার করেন? কী করেন? রুমি কৌশল ব্যবহার করেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিতে পারে। চলো তারপর দেখি কত। তারপর দেখি এখানে পলাশীর যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিলেন? এটা অনেকবার পড়েছি আমরা অনেকবার জেনেছি। এটি পলাশীর যুদ্ধের সময় কি বাংলা নবাব কে ছিলেন? এটা কিন্তু 2015 সালের WP এক্সাম, ঠিক আছে? দেখো কেমন কোশ্চেন ছিল প্রিলিমিনারি এক্সামে। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? দেখো তখন তো প্রিলিমিনারি ছিলেন না, ঠিক ছিল না, ঠিক আছে, মেন এক্সাম একটা পরীক্ষা ছিল, ঠিক আছে? তো পলাশীর যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিলেন? চেঙ্গিজ খাঁ, মীর জাফর, সিরাজউদ্দৌলা না মীর জুমলা? কে ছিলেন? পলাশীর যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিলেন? সঠিক উত্তর কি? সিরাজউদ্দৌলা। সঠিক উত্তর কী হবে? সিরাজউদ্দৌলা। দেখো এখানে সম্বন্ধে কিছু লেখা আছে সিরাজউদ্দৌলার সম্বন্ধে। পলাশীর যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন কি? সিরাজউদ্দৌলা। পলাশীর যুদ্ধ হয়েছিল 1757। এটা মনে রাখবে। এখানে প্রশ্ন দিচ্ছি তোমাদেরকে, পলাশীর যুদ্ধের সময় বাংলা নবাব কে ছিলেন? ঠিক আছে, কিন্তু প্রশ্ন হতে পারে যে পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে, ঠিক আছে? এই সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? রবার্ট ক্লাইভ। এটাও প্রশ্ন আসতে পারে তোমাদের, আসতে পারে, দিতে পারে, 100% বলা যায় না, দিতেও পারে একদম, যে পলাশীর যুদ্ধের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? রবার্ট ক্লাইভ, ঠিক আছে? এটা বা এটাও দিতে পারে যে রবার্ট ক্লাইভের সময় পলাশীর যুদ্ধ হয়েছিল, সেটা তারিখটা কত সালে হয়েছিল, এটাও দিতে পারে। মানে কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে। এখানে যে দুটো প্রশ্ন তোমাদের খুব মনে রাখা দরকার, সব কত সালে পলাশীর যুদ্ধ হয়েছিল এবং ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন তখন। তারপর দেখো মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা অনেকবার পড়েছি। মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন? বাজিরাও, ছত্রপতি শাহুজি, শিবাজি না বালাজি বিশ্বনাথ? শিবাজি, আমরা সবাই জানি কি শিবাজি। অনেকবার পড়েছি, অনেক এক্সামে কিন্তু এই প্রশ্নটা আসছে, এরকম প্রশ্ন কিন্তু অনেক এক্সামে আসে। তো তারপর জেনে নিই ওর সম্বন্ধে কিছু। মারাঠাদের মধ্যে সর্বাধিক শক্তিশালী রাজা কে ছিলেন? শিবাজি। 1764 খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজি সিংহাসনে বসেছিলেন। প্রশ্ন হতে পারে তোমাদের, প্রশ্ন দিতে পারে যে কত খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজি সিংহাসনে বসেন? কত খ্রিস্টাব্দে? 1764 খ্রিস্টাব্দে, 1674 খ্রিস্টাব্দে, 1674 খ্রিস্টাব্দে দিতে পারে। এবার শিবাজি 1680 সালে মারা গিয়েছিলেন। এটাও প্রশ্ন হতে পারে যে শিবাজি কত সালে মারা গিয়েছিলেন? 1680 সালে। শিবাজির মৃত্যুর পর তার পুত্র শম্ভুজি সিংহাসনে বসেছিলেন। এটাও প্রশ্ন হতে পারে যে শিবাজির মৃত্যুর পর সিংহাসনে কে বসেছিলেন? তার পুত্র শম্ভুজি। এখানে 3টা কোশ্চেন আসতে পারে। দেখো শিবাজির সম্বন্ধে যেগুলো কোশ্চেন আসে এখানে কিন্তু এটা মনে রাখলে শিবাজির সম্বন্ধে কিন্তু সবগুলো হয়ে যাবে। এখানে কত সালে তিনি সিংহাসনে বসেন, কত সালে তিনি মারা যান এবং শিবাজির মৃত্যুর পর কে সিংহাসনে বসেন, মনে রাখবে। চলো দেখি 7 নাম্বার দেখি। ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? অনেকবার আমরা পড়েছি এর কোশ্চেনটা, আমরা 99-এর ক্লাসে 19 পড়তাম, ঠিক আছে? 19 সিলেবাসে সবই কোশ্চেন, আর যত কোশ্চেন আছে 19 সিলেবাসে আসে। তোমরা যদি বেশি না করে 9-10-এর সিলেবাস যেটুকু আছে ওই সিলেবাস ভিত্তিক যদি বইগুলো পড়ো 9-10-এর, তাহলে কি তোমাদের কোনো পরীক্ষা আটকাতে পারবে না, কারণ সব কিছু প্রশ্ন যা প্রশ্ন আসে সব কি 9-10-এর বই থেকেই আসে কিন্তু। তো ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? নামদেব, নরহরি, কবি না রামানুজ? কে ছিলেন? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কি? রামানুজ। সঠিক উত্তর কি? রামানুজ। তো এখান থেকেই ভক্তি আন্দোলনের অগ্রদূত কে ছিলেন? রামানুজ। রামানুজ ছিলেন কি? সমাজ সংস্কারক, দার্শনিক, বৈষ্ণব ধর্মের অন্যতম পথপ্রদর্শক। কি কোন ধর্মের পথপ্রদর্শক ছিলেন? বৈষ্ণব ধর্মের। তার গুরু ছিলেন যমুনাচার্য, তার পিতা ছিলেন কেশব সোমজি এবং মাতা ছিলেন কান্তিমাতি। এগুলো মনে রাখবে, ঠিক আছে? এগুলো কোশ্চেন যদিও আসে না, কিন্তু মনে রাখাটা ভালো। প্রশ্ন আসতে পারে, বলা যায় না, তবু তোমরা ভালো করে জেনে রাখবে। এবার দেখো এখানে যে পল্লবদের রাজধানী কোথায় ছিল? এটা অনেকবার শুনেছি, অনেকবার পড়েছি, অনেক এক্সামে কোশ্চেনটা আসে যে পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম, বাদামি, বাতাসি না মহাবলীপুরম? কোনটা ছিল? সঠিক উত্তর কী হবে? কাঞ্চিপুরম। সঠিক উত্তর কি? কাঞ্চিপুরম। পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চিপুরম। তো পল্লবদের সম্বন্ধে একটু জেনে নিই কী আছে এখানে, যে কী ছিল।
যে পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি, পল্লবদের রাজধানী কোথায় ছিল? কাঞ্চি। পল্লব বংশের প্রথম সম্রাট কে ছিলেন? প্রথম মহেন্দ্র বর্মন। একটা কোশ্চেন হয়ে গেল, এখানে প্রশ্ন হয়ে গেল, এখানে প্রশ্ন আসতে পারে যে পল্লব বংশের প্রথম সম্রাট কে ছিলেন? মহেন্দ্র বর্মন। তিনি ছিলেন পল্লবদের সবথেকে শক্তিশালী সম্রাট। এটাও প্রশ্ন হতে পারে যে পল্লবদের সবচেয়ে শক্তিশালী সম্রাট কে ছিলেন? মহেন্দ্র বর্মন। তিনি ছিলেন কে? পল্লবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী সম্রাট। তাহলে বলি যে শক্তিশালী পল্লব বংশের বা পল্লব রাজবংশের সবচেয়ে শক্তিশালী সম্রাট কে ছিলেন? মহেন্দ্র বর্মন, প্রথম মহেন্দ্র বর্মন। এবং শেষ সম্রাট ছিলেন কে? বিজয় নিপাঙ্গ ডারমন। এটা মনে রাখবে। শেষ সম্রাট কে ছিলেন এবং প্রথম সম্রাট কে ছিলেন এবং সর্বশ্রেষ্ঠ শক্তিশালী সম্রাট কে ছিলেন? তবে 9 নাম্বার, বুদ্ধচরিত গ্রন্থের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা কে? কালিদাস, কবির, অশ্বঘোষ না আর্যভট্ট? কে লেখেন বুদ্ধচরিত? এটা অনেক, দেখো যেগুলো প্রশ্ন দেখলাম পড়লাম আমরা 9টা কোশ্চেন, দেখো প্রত্যেকটা কোশ্চেন আমাদের জানা। তো বুদ্ধচরিত রচয়িতা কে? কালিদাস, অশ্বঘোষ, কবির না আর্যভট্ট? সঠিক উত্তর কি? অশ্বঘোষ। সঠিক উত্তর কী হবে? অশ্বঘোষ। তো কি বুদ্ধচরিত গ্রন্থ হচ্ছে অশ্বঘোষ। এই বইটিতে সংস্কৃতে লেখা হয়েছিল। বুদ্ধচরিত কিসে লেখা? সংস্কৃতে লেখা হয়েছিল। 420 খ্রিস্টাব্দে ধর্মেক্সিমা গ্রন্থটিতে চৈনিক ভাষায় অনুবাদ করেছিলেন। ধর্মেক্সিমা কে? ধর্মেক্সিমা। বুদ্ধচরিত গ্রন্থটিকে চৈনিক ভাষায় কে অনুবাদ করেছিলেন? ধর্মেক্সিমা। এটা মনে রাখবে যে বুদ্ধচরিত গ্রন্থের চৈনিক ভাষা অনুবাদ কে করেছিলেন? ধর্মেক্সিমা। দিতে পারে প্রশ্ন। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, ঠিক আছে। যে পুরাণের সংখ্যা কটি? পুরাণের সংখ্যা কটি? 12টি, 18টি, 10টি না 16টি? পুরাণের সংখ্যা, পুরাণ মানে কি? মহাভারত। আমরা যেটাকে মহাভারত জানি, ঠিক আছে। পুরাণ আর মহাভারত কিন্তু সেম, একই জিনিস। তো মহাভারতের কয়টি সংখ্যা? 18টি অধ্যায়। মানে কথা মহাভারতের কয়টি অধ্যায়, পুরাণে কয়টি অধ্যায়? 18টি অধ্যায়, ঠিক আছে। তো এখানে লেখা আছে পুরাণের 18টি অধ্যায়। পুরাণ অগ্নিপুরাণ, ভগৎ পুরাণ, ভবিষ্য পুরাণ, এগুলো তোমরা দেখে নেবে। পুরাণের 18টি অধ্যায় দেওয়া আছে এখানে। দেখো তাহলে দেখো আমার ইতিহাস থেকে কটা কোশ্চেন ছিল? টোটাল 10টা। এটা 2015 সালের এটা প্রশ্নপত্র। তো 2015 সালের প্রশ্নপত্রে ইতিহাস থেকে কটা কোশ্চেন ছিল? 10টা কোশ্চেন। তারপর আসলে ভূগোল। ঠিক, ভূগোল থেকে কটা কোশ্চেন এসে দেখবো আমরা এবার, ঠিক আছে। ঠিক আছে। ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? নীলগিরি, শিবালিক, আরাবল্লী না হিমালয়? অনেক এক্সামে এই প্রশ্নটা আসছে, অনেক এক্সামে তোমরা দেখবে, যদি তোমরা এই কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকো দেখবে অনেক প্রশ্নে, অনেক বইতেই কিন্তু এই প্রশ্নটা পাবে তোমরা, বা অনেক এক্সামে কিন্তু এই প্রশ্ন আসছে। তো ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কোনটি? সঠিক উত্তর কি? আরাবল্লী। সঠিক উত্তর কী হবে? আরাবল্লী। এবার দেখো এখানে কিছু কী আছে, এখানে কিছু একটা প্রশ্ন হতে পারে। দেখো ভারতের প্রাচীনতম পর্বতশ্রেণী কি? আরাবল্লী। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এখানে প্রশ্ন হতে পারে, প্রশ্ন দিতে পারে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এটা প্রশ্ন হতে পারে, দিতে পারে প্রশ্ন যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। এর উচ্চতা কত? 1727 মিটার। কত মিটার? 1727 মিটার। দেখো একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু অনেক এক্সামে আসছে এই প্রশ্নটা, যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। মনে রাখবে, ঠিক আছে। তারপর দেখো 12 নম্বর কোশ্চেন, পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ, সুপিরিয়র হ্রদ, মিচিগান হ্রদ না অন্টারিও হ্রদ? কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? সঠিক উত্তর কী হবে? বৈকাল হ্রদ। সঠিক উত্তর কী হবে? বৈকাল হ্রদ, ঠিক আছে, মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে আরও দেখো কিছু তথ্য দেওয়া আছে এখানে। পৃথিবীর গভীরতম হ্রদের নাম বৈকাল হ্রদ। এই হ্রদটি কি? সাইবেরিয়ার দক্ষিণ দিকে অবস্থিত। কোথায় অবস্থিত বৈকাল হ্রদ? সাইবেরিয়ার দক্ষিণ দিকে। হ্রদটির সর্বোচ্চ গভীরতা কত? 1642 মিটার। প্রতি বছর জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত হ্রদটিতে বরফে জমা থাকে। একটু বৈকাল হ্রদ সম্বন্ধে একটু মানে সাধারণ তত্ত্ব এটা জেনে রাখবে তোমরা, জেনে একটু অনেক উপকার বা কারো কাজে দিতে পারে, অনেক এক্সামে আসতে পারে। তো চলো দেখি। তারপরে দেখো ভূগোল থেকে কটা কোশ্চেন, দেখো এখানে ভূগোল থেকে কিন্তু মাত্র 3টা কোশ্চেন, 2টা কোশ্চেন। দেখো ভূগোল থেকে কটা কোশ্চেন আসছিল? মাত্র 2টা কোশ্চেন। ইতিহাস থেকে 10টা কোশ্চেন, ভূগোল থেকে কটা? ভূগোল থেকে 2টা কোশ্চেন। ওদের পদার্থ রসায়নবিদ্যা। এবার বিজ্ঞান থেকে কী কী আসলে দেখি আমরা, ঠিক আছে। তো চলো দেখি পদার্থ রসায়নবিদ্যা। তো
প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে যায়? কি বলেছে প্রশ্নটা? প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ কত কমে যায়? 4 সেমি, 3 সেমি, 2 সেমি না 1 সেমি? কত কমে যায়? সঠিক উত্তর কী হবে? 1 সেমি কমে। সঠিক উত্তর কী কমে? 1 সেমি। ঠিক আছে, প্রতি 110 মিটার উচ্চতায় বায়ুর চাপ 1 সেমি কমে। দেখো, বিজ্ঞান থেকে কটা কোশ্চেন, পদার্থ রসায়নবিদ্যা থেকে কটা কোশ্চেন আসছিল? মাত্র একটা কোশ্চেন। ঠিক আছে, মনে রাখবে। দেখো, তাহলে ইতিহাস থেকে 10টা, ভূগোল থেকে 2টা, পদার্থ রসায়নবিদ্যা থেকে একটা কোশ্চেন। সংবিধান থেকে চলে যায়, ভারতের সংবিধান। এবার দেখো, কোন রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা কোনো রাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হলে সেই রাজ্যের সম্মতি প্রয়োজন হয়? কোন রাজ্যের? ত্রিপুরা, জম্মু কাশ্মীর, উড়িষ্যা, নাগাল্যান্ড? এটা সবাই জানি আমরা। জম্মু কাশ্মীর ছাড়া কোন রাজ্য হবে? কোন রাজ্যের জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে সেই রাজ্যের কি সম্মতি প্রয়োজন হয়? সঠিক উত্তর জম্মু এবং কাশ্মীর। একটা জম্মু কাশ্মীর সম্বন্ধে একটা রিসেন্ট একটা নতুন কোশ্চেন আপডেট হয়েছে। এটা প্রশ্ন দিতে পারে যে কত নং ধারাটা তুলে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর যে ধারা ছিল 370 ধারা, এটা প্রশ্ন আসতে পারে কিন্তু আমাদের। দেখো এখানে উল্লেখ করে দিচ্ছে যে 2019 সালের 5ই আগস্ট পর্যন্ত জম্মু কাশ্মীরে 370 নম্বর ধারা অনুযায়ী জম্মু কাশ্মীর জরুরি অবস্থা ঘোষণা করতে হলে ওই রাজ্যের অনুমতি প্রয়োজন হতো। ঠিক আছে, ভারতীয় সংবিধান জরুরি অবস্থা রয়েছে আর্টিকেল 352, আর্টিকেল 356, আর্টিকেল 360। মানে জরুরি অবস্থা কয়টি? ভারতের জরুরি অবস্থা কয়টি? এমার্জেন্সি প্রভিশন কয়টি? 3টি। একটা 352, 356, একটা 360। ঠিক আছে, তিনটা জরুরি তিনটা জরুরি অবস্থা কী কী? একটা হলো ন্যাশনাল এমার্জেন্সি, একটা ফিনান্সিয়াল এমার্জেন্সি, একটা স্টেট এমার্জেন্সি। ঠিক আছে, তো প্রশ্ন দিতে পারে কিন্তু এখান থেকে 2019 সালে 5ই আগস্ট জম্মু কাশ্মীরে কোন ধারাটি রদ করা হয়েছে? 370 নম্বর ধারা। তোমার একটু প্লাস এটাও দিতে পারে যে আর্টিকেল কয়টি, মানে ভারতবর্ষে ইমার্জেন্সি প্রভিশন কয়টি আছে, কয় ধরনের জরুরি অবস্থা আছে? 15 নম্বর দেখলি। ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে, এটা সবাই জানি আমরা, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? মানে আর্মি। ঠিক আছে, মানে সশস্ত্র বাহিনী যেটা আর কি। প্রতিরক্ষা মন্ত্রী, স্থল বাহিনীর প্রধান, ভারতের রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি কি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি। দেখি কী কী লেখা আছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন ভারতের রাষ্ট্রপতি। বর্তমান ভারতের সেনাপ্রধান রয়েছেন মনোজ মুকুন্দ নারায়ণে। এটা দেখো, এটা প্রশ্ন দিতে পারে কিন্তু, বর্তমান ভারতের সেনাপ্রধান কে রয়েছেন? মনোজ মুকুন্দ নারায়ণে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে। দেখো, তোমরা মনে রাখবে কোশ্চেনটা যে বর্তমান ভারতের সেনাপ্রধান হয়েছেন মনোজ মুকুন্দ নারায়ণে। এয়ার চিফ মার্শাল রয়েছেন বীরেন্দ্র সিং ধনোয়া। এয়ার চিফ মার্শাল কে রয়েছেন? বীরেন্দ্র সিং ধনোয়া। নৌসেনার প্রধান রয়েছেন করমবীর সিং। ভারতীয় এই বাহিনীর প্রধান অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন বিপিন রাওয়াত। এখানে তোমাদের মধ্যে একটা কোশ্চেন কি খুবই পাওয়ার, মানে 90% আসার সম্ভাবনা আছে এখান থেকে। ঠিক আছে, যে জিআই বা জিআই না কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসতে পারে এখান থেকে। এখানে তোমাদের 4টা কোশ্চেন আসছে, 4টা কোশ্চেন আছে এখানে, প্রশ্ন আছে তোমাদের। ঠিক আছে, প্রথম হলো কি যে ভারতের সেনাপ্রধান কে রয়েছেন বর্তমান? মনোজ মুকুন্দ নারায়ণে। আবার চিফ মার্শাল, এয়ার চিফ মার্শাল কে রয়েছেন? বীরেন্দ্র সিং ধনোয়া। এবং নৌসেনার প্রধান কে রয়েছেন? করমবীর সিং। এবং ভারতের এই বাহিনীর প্রধান অর্থাৎ চিফ অফ ডিফেন্স কে রয়েছেন? বিপিন রাওয়াত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসার খুবই সম্ভাবনা আছে। তারপর দেখো, এটা তো আমরা খুবই ইজি কোশ্চেন দিচ্ছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? অনেকবার শুনেছি প্রশ্নটা, এটা অনেকবার। তাই কত ইজি কোশ্চেনগুলো দিয়েছিল 2015 সালে। GM পাঠক, ডক্টর জাকির হোসেন, VB গিরি, সর্বপল্লী রাধাকৃষ্ণন কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি? সঠিক উত্তর কি? সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখান থেকে দেখো কি হচ্ছে, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি 1952 সালের 13ই মে, 1957 সালের 12 মে পর্যন্ত ছিলেন। কত সালে থেকে ছিলেন? 1952 সালের 13 মে থেকে 1957 সালের 12 মে পর্যন্ত। এবং 1957 থেকে 1962 পর্যন্ত উপরাষ্ট্রপতির দায়িত্ব ছিলেন। কিসের দায়িত্ব ছিলেন? উপরাষ্ট্রপতির দায়িত্ব ছিলেন।
ভারতীয় সংবিধানের আর্টিকেল 63-তে উপরাষ্ট্রপতির কথা বলা হয়েছে। এখানে প্রশ্ন হতে পারে যে ভারতের কত নং ধারায়, ভারতের সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রের সম্বন্ধে আলোচনা আছে? কত? আর্টিকেল 63। তাহলে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি হলেন কে? ভেঙ্কাইয়া নাইডু। প্রশ্ন আসতে পারে এটা কিন্তু, যে বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন? ভেঙ্কাইয়া নাইডু। যদি এরকম কোশ্চিন খুবই কম আসে কারেন্ট অ্যাফেয়ার্সে, দিতে পারে, বলা যায় না। তারপর এখানে যে উপরাষ্ট্রপতি পদে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স পর্যন্ত হতে হয়? উপরাষ্ট্রপতি পদে যদি প্রার্থীকে মনোনীত করতে হয় তাহলে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হয়? 40 বছর, 30 বছর, 35 বছর না 25 বছর? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে যে উপরাষ্ট্রপতি পদে, ঠিক আছে, কোনো প্রার্থীকে যদি উপরাষ্ট্রপতি পদে আসীন করা যায় তাহলে কত বছর বয়স্ক হতে হবে? সঠিক উত্তর কি? 35 বছর। সঠিক উত্তর কী হবে? 35 বছর। এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দিতে পারে। এবার দেখো, ভারতের উপরাষ্ট্রপতির পদপ্রার্থী কমপক্ষে 35 বছর হতে হবে। পদাধিকার বলে তিনি রাজ্যসভার সভাপতি। এটা এখানে প্রশ্ন আসতে পারে, দেখো যে রাজ্যসভার সভাপতি কে? ভারতের উপরাষ্ট্রপতি। প্রশ্ন আসতে পারে, একটা 100% এরকম প্রশ্ন আসে কিন্তু, যে রাজ্যসভার সভাপতি কে থাকে? পদাধিকার বলেও এটা প্রশ্ন হতে, পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে? উপরাষ্ট্রপতি। 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি? রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে? রাজ্য মন্ত্রিসভার নেতা বা প্রধান কে? মুখ্যমন্ত্রী। আমরা সবাই জানি রাজ্য মন্ত্রিসভা। মন্ত্রিসভা কে গঠন করে রাজ্যে? রাজ্যে মন্ত্রিসভা কে গঠন করেন? মুখ্যমন্ত্রী গঠন করেন। তাহলে রাজ্য মন্ত্রিসভার নেতা প্রধান কে হবেন? মুখ্যমন্ত্রী হবেন। তো চলো আমরা এখানে দেখে নিই মুখ্যমন্ত্রী সম্বন্ধে কী আছে। রাজ্য মন্ত্রিসভার প্রধান হলেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সংবিধানের আর্টিকেল 167-তে মুখ্যমন্ত্রীর কথা বলা হয়েছে। এটা প্রশ্ন আসতে পারে যে ভারতীয় সংবিধানের কত নং ধারায়, ঠিক আছে, আর্টিকেল কত নং ধারায় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে আলোচনা আছে? 167 ধারায়, ঠিক আছে। জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এই রাজ্যের রাজ্যপাল। জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করানকে এই রাজ্যের রাজ্যপাল। এটা প্রশ্ন আসতে পারে যে মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য কে পাঠ করান? সঠিক উত্তর কী হবে? রাজ্যপাল। মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স দরকার? 25 বছর। দেখুন 3টা কোশ্চেন আসতে পারে এখানে, ঠিক আছে, 3টা কোশ্চেন হয় এখানে। একটা হলো ভারতের সংবিধানের কত নং ধারায় মুখ্যমন্ত্রীর সম্বন্ধে আলোচনা আছে? 167। এবার একটা কাছে জনগণের দ্বারা নির্বাচিত মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ কে করান? রাজ্যের রাজ্যপাল। আবার একটা প্রশ্ন আসতে পারে কি? মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হওয়া প্রয়োজন? সঠিক উত্তর কী হবে? 25 বছর। সঠিক উত্তর কী হবে? 25 বছর। তো 3টা কোশ্চেন এখানে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী নিয়ে। তারপর দেখো, মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী? মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, লোকসভা না রাজ্যসভা? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসতে পারে, এটা মনে রাখবে তোমরা, যে মন্ত্রী পরিষদ কার কাছে দায়ী থাকেন? লোকসভার কাছে। কার কাছে থাকেন? লোকসভার কাছে, ঠিক আছে। তাহলে দেখি যে মন্ত্রী পরিষদ লোকসভার কাছে দায়ী থাকে লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হওয়া দলের প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। কী করে? লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ হওয়া দলের প্রধানকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়। বর্তমান লোকসভা স্পিকার রয়েছেন ওম বিড়লা। বর্তমান স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা। এবং ডেপুটি স্পিকার রয়েছেন কি? হরিবংশ। এটা মনে রাখবে, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে আসতে পারে। বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন? ওম বিড়লা। এবং ডেপুটি স্পিকার রয়েছেন কি? হরিবংশ। তারপরে 20 নম্বর, অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত কে নিতে পারেন? রাজ্যপাল, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার? সঠিক উত্তর কী হবে? স্পিকার। সঠিক উত্তর কী হবে? স্পিকার। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আসতে পারে, ঠিক আছে। তারপর দেখি কী আছে। অর্থ বিলের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন কে? লোকসভার স্পিকার। ভারতীয় সংবিধানের অর্থ বিলের কথা বলা হয়েছে 110 নম্বর ধারা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা অনেক এক্সামে আসছে, কম্পিটিটিভ এক্সাম প্রচুর এই কোশ্চেনটা আসছে, যে ভারতীয় সংবিধানের কত নং ধারায় অর্থ বিল সম্বন্ধে আলোচনা আছে বা অর্থ বিলের কথা বলা আছে। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা ধরে রাখো যে কোনো না কোনো এক্সামে পাবে, একদম যারা কম্পিটিটিভ এক্সামে দাও কোনো না কোনো এক্সামে পাবে, যে ভারতীয় সংবিধানের কত নং ধারায় অর্থ বিলের উল্লেখ আছে? আর্টিকেল 110। রাজ্যসভায় কখনো অর্থ বিল উত্থাপন করা যায় না, এটা মনে রাখবে। আবার রাজ্যসভায় কিন্তু অর্থ বিল কখনো উত্থাপন করা যায় না। 14 দিনের জন্য কি পাঠানো হয়, কিন্তু উত্থাপন করা হয় না।
তারপর 21 নাম্বার প্রশ্ন কী আছে যে লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? কী বলছে, লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের প্রয়োজন, কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? 50 জন, 65 জন, 55 জন, 60 জন না 50 জন? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি 50 জন। লোকসভা অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কতজন সদস্যের প্রয়োজন? 50 জন। খুব মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ঠিক আছে? দেখো এখানে কী লেখা আছে এখানে যে লোকসভা অনাস্থা প্রস্তাব পেশ করতে হলে কমপক্ষে 50 জন সদস্যের সমর্থন প্রয়োজন। ভারতীয় পার্লামেন্টে প্রথম অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল 1963 সালে। এর প্রশ্ন আসতে পারে কিন্তু যে ভারতীয় পার্লামেন্টের প্রথম অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল কত খ্রিস্টাব্দে, কত সালে? 1963 সালে। 1993 সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে জোট অনাস্থা প্রস্তাব হেরে গিয়েছিল। 1993 সালে অনাস্থা প্রস্তাব আনা ছিল, কিন্তু বাজপেয়ীর নেতৃত্বে জোট অনাস্থা প্রস্তাব কি হেরে গিয়েছিল, ঠিক আছে? এটা মনে রাখবে। এটা প্রশ্ন তো তোমাদের তো বুঝতেই পারছো, এমন প্রশ্ন দিয়েছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? 2015 সালের WP এক্সামে এই প্রশ্ন আসছে যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী না রাজেন্দ্র প্রসাদ? কে ছিলেন? জওহরলাল নেহরু। আমরা সবাই জানি জওহরলাল নেহরু। তো তোমরা যদি এটা PDF চাও, PDFটাও টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে? কাল পরশু আমি PDFটা দিয়ে দেবো, মানে সম্পূর্ণ PDFটা দিয়ে দেবো, ঠিক আছে? প্লাস এর আজকে শুধু সাধারণ নলেজটা আলোচনা করব, তারপরে কি করব, ম্যাথ মানে অঙ্ক কী টাইপের কোন টাইপের অঙ্ক আসছিল এই অঙ্কটা, তারপরে GI মানে জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? এটা কিন্তু 2015 সালেরই প্রশ্নপত্র। 2015 সালে কিন্তু প্রিলিমিনারি এক্সাম ছিল না, ঠিক আছে? তো ওখানে কিন্তু একটাই মেন এক্সাম ছিল, তো ওটার প্রশ্নপত্র কিন্তু এটা। তারপর দেখো এখানে কী আছে, ঠিক আছে? ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। তিনি 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু, প্রথম প্রধানমন্ত্রী। 1947 সাল থেকে কত ছিলেন? 1964 সাল পর্যন্ত। তিনি চাচা নেহরু হিসাবে পরিচিত ছিলেন। জন্মদিন 14 নভেম্বর ভারতের শিশু দিবসে পালন করা হয়। একটা প্রশ্ন আসতে পারে তোমাদের যে কার জন্মদিন অনুসারে শিশু দিবস পালন করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জওহরলাল নেহরু, এটা মনে রাখতে হবে। বা শিশু দিবস কত খ্রিস্টাব্দে পালন করে, কোন তারিখে শিশু দিবস কোন তারিখে পালন করা হয়? 14 নভেম্বর, মনে রাখবে। বা এটা দিতে পারে প্রশ্ন তোমাদের যে কোন বিখ্যাত ব্যক্তির জন্মদিনে শিশু দিবস পালন করা হয়? জওহরলাল নেহরু। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। জওহরলাল মৃত্যুর পর অস্থায়ী প্রধানমন্ত্রী কে হন? গুজরিলাল নন্দ। এটা মনে রাখবে যে জওহরলাল নেহরুর মৃত্যুর পর অস্থায়ী প্রধানমন্ত্রী কে হয়েছিলেন? গুজরিলাল নন্দ। দেখো এখানে ভারতের সংবিধান থেকে অনেক কোশ্চেন আসছে কিন্তু, দেখো ভারতের সংবিধান থেকে অনেক কোশ্চেন কিন্তু কত দেখলাম ওখানে 13 থেকে শুরু হয়েছিল, ঠিক আছে? 10টা আসছিল ইতিহাসের, দুটা হয়েছিল ভূগোল, একটা সায়েন্স, মানে 13 থেকে 23, মানে 10টা কোশ্চেন হয়ে গেলে কিন্তু এখনও কিন্তু কোশ্চেন শেষ হয়নি ভারতের সংবিধান থেকে। ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কোনটি? ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কোনটি? কার্টিওরারি, ওয়ারেন্টো, হেভিয়াস, ম্যান্ডামাস? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হ্যাভিয়াস কর্পাস। সঠিক উত্তর কি হ্যাভিয়াস কর্পাস। ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক কোনটি? হ্যাভিয়াস কর্পাস। যেখানে হ্যাভি কর্পাস কী আছে এখানে? ব্যক্তি স্বাধীনতার প্রধান রক্ষক হিসাবে ধরা হয় হ্যাভিয়াস কর্পাসকে। এর অর্থ হলো স্বশরীরে উপস্থিত হওয়া। ব্যক্তি স্বাধীনতার অর্থ কি? স্বশরীরে উপস্থিত হওয়া। ভারতের সংবিধানের 5 ধরনের লেখ আছে। কয় ধরনের লেখ আছে? 5 ধরনের। হ্যাভিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যক্ষীকরণ, ম্যান্ডামাস পরমাদেশ, ঠিক আছে, বাংলা প্রমাদেশ, রাইট অফ প্রহিবিশন, রাইট অফ সার্টিওরি, কুইও ওয়ারেন্টো, ঠিক আছে? পাঁচটা কি আছে? 5 ধরনের লেখ আছে ভারতের সংবিধানে, ঠিক আছে? সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, 2 ধরনেরই কোর্টেই কিন্তু এই 5 ধরনের লেখ জারি করা হয়। ঠিক আছে? ভারতের সংবিধানে কয় প্রকার জরুরি অবস্থার সংস্থান আছে? প্রথমে কোশ্চেনটা বললাম যে ভারতে কয় ধরনের জরুরি অবস্থা আছে? 3 ধরনের। এটা কি? স্টেট এমার্জেন্সি, ফিনান্সিয়াল এমার্জেন্সি এবং ন্যাশনাল এমার্জেন্সি, ঠিক আছে? ন্যাশনাল এমার্জেন্সি কেন করা হয় এটা তোমরা পড়ে নিয়ে ভালো করে, ঠিক আছে? তিন ধরনের এমার্জেন্সি ভারতের সঙ্গে, 3 ধরনের এমার্জেন্সি আছে, 352, 356, 360 জরুরি অবস্থা কথা। জার্মানির সংবিধান থেকে ভারতের সংবিধান জরুরি অবস্থা নেওয়া হয়েছে। প্রশ্ন আসতে পারে যে ভারতীয় সংবিধানে যে জরুরি অবস্থা নেওয়া হয়েছে সেটা কোন দেশের সংবিধান থেকে
নেওয়া হয়েছে জার্মান থেকে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেন হয়তো তোমাদের পরীক্ষা আসতে পারে, অনেক এক্সামে কিন্তু আসে এই কোশ্চেনটা, যে এই কোশ্চেনটা বেশি আসে, এই 3টা ধারা থেকে এই কোশ্চেনটা বেশি আসে, যে কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানের জরুরি অবস্থাটি নেওয়া হয়েছে বা গ্রহণ করা হয়েছে? জার্মানি, মনে রাখবে কি জার্মানি। দেখো লোকসভার প্রথম স্পিকার, দেখো তোমাদের সামনে আমি 2015 থেকে 2020 সাল অবধি 5টা কোশ্চেন তোমরা আলোচনা করবো, কী টাইপের কোশ্চেন আছে, তার তোমাদের একটা ধারণা হয়ে যাবে যে কোন ধরনের কোশ্চেন আসে, কোন ধরনের প্রশ্ন আসে এবং কোন জায়গা থেকে পড়লে তোমরা বেশি কমন পাবে, ওই ধরনের কিন্তু বুঝতে পারবে। তাহলে আমি মোটামুটি কয়েকদিনের মধ্যে তোমাদের 5টা কোশ্চেন পেপার সলভ করে দেবো এখানে, আর পিডিএফ সব কিছু পিডিএফ তোমাদের টেলিগ্রামে দিয়ে দেবো, ঠিক আছে। একদম সমাধান করা, অঙ্কগুলো সব সমাধান করা আছে, সমাধান সহ তোমাদের 5টা পিডিএফ কি দিয়ে দেবো আমি, 5টা প্রশ্নপত্র 2015 থেকে 2005 থেকে 2010, 2015 থেকে 2020 অবধি কটা প্রশ্নপত্র হয় সবগুলো তোমাদেরকে দিয়ে দিব। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকারকে, এটা অনেকেই আমরা পড়েছি কিন্তু প্রশ্ন হতে আমরা অনেকেই জানি না, যে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন। এস নটরাজন, ভিএস ধিলন, হুকুম সিং না জিভি মাভালঙ্কার, কে ছিলেন প্রথম স্পিকার? লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? সঠিক উত্তর কি এম ভি মাভালঙ্কর, এখানে স্পেলিংটা মিস্টেক আছে, ঠিক আছে, এম ভি মাভালঙ্কর। কে ছিলেন? এম ভি মাভালঙ্কর। দেখি এখানে, দেখো ভারতের লোকসভার প্রথম স্পিকার হলেন কে? জিভি মাভালঙ্কর। আসলে জিভি মাভালঙ্কর এটাই সঠিক উত্তর, স্পেলিং হবে। তার পুরো নাম কি? গণেশ বাসুদেব মাভালঙ্কর। বর্তমান লোকসভার স্পিকার রয়েছেন ওম বিড়লা। বর্তমান লোকসভার স্পিকার কে ছিলেন? ওম বিড়লা। টোটাল 25টা কোশ্চেন। দেখো টোটাল 2015 সালের যে ডাব্লিউবি কনস্টেবলের যে প্রশ্নপত্র ছিল সেখানে কিন্তু টোটাল মানে সাধারণ জ্ঞান থেকে টোটাল প্রশ্ন কটা আসছে? 25টি, মাত্র 25টি কোশ্চেন সাধারণ জ্ঞান থেকে, ঠিক আছে। তুমি ভাবো তাহলে সাধারণ জ্ঞান থেকে টোটাল প্রশ্ন আসছে কয়টি? 25টি, মানে ইতিহাস ভূগোল, ইতিহাস থেকে 10টি, ভূগোল থেকে মোটামুটি ভূগোল থেকে 2টি, রসায়নবিদ্যা থেকে কটা আসছে? 1টি, এবং সংবিধান থেকে কটা আসছে? 15টি। সংবিধান থেকে কটা কোশ্চেন আসছে? 15টি কোশ্চেন, মানে 14 থেকে 25 অবধি। মানে 15টিটা মানে 12-13টি কোশ্চেন আসছে সংবিধান থেকে, ঠিক আছে। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা বা তোমরা যদি বলো তাহলে আমি পরবর্তীতে ভিডিওতে সম্পূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন মানে অঙ্ক টঙ্ক নিয়ে, অঙ্ক থেকে শুরু করে জিআই থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে যা কোশ্চেন আসে প্রত্যেকটা কোশ্চেন তোমাদের প্রশ্নপত্র আলোচনা করব প্রিভিয়াস এক্সামের। আর প্রত্যেকটা পিডিএফ তোমাদেরকে আমি টেলিগ্রামে প্রোভাইড করে দেব। ধন্যবাদ। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং নোটিফিকেশান অন করে রাখবেন। থ্যাংক ইউ।